সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেটা আজকালকার দিনে প্রচন্ড প্রবলেম আমরা ফেস করছি ডে টু ডে, ব্রেস্ট মিল্ক, মায়ের দুধ। এই মায়ের দুধ থেকে বাচ্চারা সামহাও একটু দূরে সরে যাচ্ছে। সিমিলারলি ডাক্তারবাবুরাও হয়তো দেখেন, বাবা এখন আজকালকার দিনে কনজিউমার ফোরামের যুগ, বাবা দরকার নেই, এর থেকে রিস্ক না নিয়ে রিস্ক ফ্রি কাজ করে সিজার করে দিই। 4-5 ইয়ার্স বা 5-6 ইয়ার্স হচ্ছে, তখন কারো কারো অ্যাজমা ডেভেলপ করছে অতিরিক্ত কৌটোর দুধ খাওয়ার জন্য, কারো অ্যালার্জি ডেভেলপ করছে। ফর্মুলা ম্যাডাম তৈরি হয় কার জন্য, মানে কি থেকে? গরুর দুধ থেকে। গরুর দুধ খাওয়ার উচিত কার? গরুরই তো বাচ্চা। কিন্তু দেখা গেল বাচ্চাটি ঝিমিয়ে পড়ছে, প্রত্যেক ঘন্টা পেরোচ্ছে ঝিমোচ্ছে, শিশু বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে তখন তার ডেফিনেটিভ কেয়ার দরকার। তো কোনটাই কি 100% কেউ গ্যারেন্টি দেয় না? ভ্যাকসিন দেওয়ার পরে কি রোগ হচ্ছে না? হচ্ছে। মোবাইল নয়, আজকাল যে নতুন ট্রেন্ড হয়ে গেছে মোবাইল দিয়ে খাওয়াও, নো। আমার কাছে কেন জানি না মনে হয় গরমকালটা বাচ্চাদের জন্য সবচেয়ে সেফ। এবার দিদিমা ঠাকুমারা আমাকে কিন্তু বকবেন, হ্যাঁ আমি সব কথাই না করে দিচ্ছি। ছেলেটি তার বাবা মার কোনো এক নিজস্ব মুহূর্তকে ওদের মারপিট, এই জিনিসটা ভেবে বসে। হাফ নলেজ ইজ মোর ডেঞ্জারাস দেন নো নলেজ। একদমই না, একদমই না। আমি নিজে বলছি, আই ডোন্ট প্র্যাকটিস হোয়াট আই ডোন্ট প্রিচ। সেই জিনিসটা বাবা মা পারবে, টিচার নয়। কিন্তু তো একটু বাচ্চাদের টাইম দিন, সময় দিন, ওদের মনটা বুঝুন। বাচ্চা খাওয়া দাওয়া হচ্ছে না, কিংবা ভালো করে ঘুম হচ্ছে না, সর্দি কাশি লাগছে প্রায়, আর তার জন্য বাড়িতে টোটকা হিসেবে সর্ষের তেল মালিশ করা হচ্ছে। সেটা কি আদৌ উপযুক্ত? ডাক্তারি ভাষায় কি বলছে আজ এই ভিডিওতে আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছে ডাক্তার দীপ্তি চৌধুরী। নমস্কার। উনি একজন পেডিয়াট্রিশিয়ান আমাদের সঙ্গে রয়েছে, এবং এটা হচ্ছে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আর প্রথমেই যেটা জিজ্ঞেস করবো, এখনকার দিনে বাচ্চারা কেমন আছে, মানে এই প্রজন্ম কেমন আছে? দেখুন, এই এখনকার যুগে এত রোগ ব্যাধি, কয়েক বছর 2 বছর আগেই করোনা গেল, এর মাঝখানেও ইচ্ছে থাকলে বাচ্চাদেরকে ভালো রাখা যায়। খুব বেশি রকেট সায়েন্স জানতে হয় না তার জন্যে। কমন সেন্স, রোজকারের জিনিস, প্রপার ডাক্তারের সঙ্গে কমিউনিকেশন, সময় মতো সবকিছু করা, তাতেই আজকালকার বাচ্চাও কেন আগের মতনই একইভাবে ভালোই থাকতে পারবে। করোনার প্রভাব কি কিছু এখনো আছে, বা টেইলিং পিরিয়ড বলে, টেইলিং পিরিয়ডটা বেশ কিছু বছর থাকে। যে কোনো ভাইরাসের টেইলিং পিরিয়ডটা বেশ কিছু বছর থাকে। কিন্তু হ্যাঁ, যত দিন যাচ্ছে আস্তে আস্তে টেইলিং পিরিয়ডটা কমে আসছে। যারা করোনা এফেক্টেড হয়েছিল, মানে যারা পজিটিভ হয়েছিলেন বাচ্চারা, তারা অনেকটাই এর থেকে বাইরে আসতে পেরেছেন। তাদের যে বাবা মারা যদি রেগুলার ফলো আপে রাখেন, তাদের কি বিভিন্ন রকমের চেঞ্জেস কোনো কিছু হচ্ছে কিনা, তাদের ফুসফুসে কোনো সমস্যা এখনো আছে কিনা, বা তাদের হার্ট জনিত কোনো ব্যাপার এখনো আছে কিনা, সেই জিনিসগুলো ফলো আপে রাখলে আশা করা যায় সব বাচ্চাই যারা পজিটিভ যারা হয়েছিলেন, বা মায়ের পেটে থাকতেও যারা পজিটিভ হয়েছিলেন মায়েরা, সেই বাচ্চারা জন্মেও আজকালকার দিনে অনেকটাই ভালো রাখা সম্ভব। এই যে সদ্যজাত যারা জন্মাচ্ছে, তাদের জন্য প্রথমে কি করা উচিত আর কি করা উচিত নয়, কি নতুন মায়েদের জন্য কি বলবেন? প্রথমে একটা সদ্যজাতর বেসিক কিছু প্রয়োজন হয়, যেমন হওয়ার সাথে সাথে বাড়িতে আসার পরে তাকে গরম রাখা। গরম মানে এই নয় যে একেবারে সব আমরা বন্ধ করে দিয়ে দরজা জানলা বন্ধ করে দিয়ে রাখবো, তা নয়। একটা বিশিষ্ট নির্দিষ্ট সময় জানলা দরজা খুলেও দিতে হবে। যে ঘরে বাচ্চা থাকে, ক্রস ভেন্টিলেশন খুব জরুরি, দূষিত হাওয়াটা যেন বের করে দেওয়া হয়, ঠিক আছে। প্লাস যদি গরমকালে মে মাসে কারো জন্ম, হ্যাঁ, এবার দেখুন যতটা ঠান্ডা আপনার লাগে ততটা ঠান্ডা বাচ্চারও লাগে। তাদের ফিজিওলজিটা তো মানুষের ফিজিওলজি, সেটা তো একেবারেই সেম, শুধু সাইজে ভ্যারি করে। এবার
তাকে যদি একদম ওই মে মাসে জন্মেছে বলে একেবারে এসি 16-তে দিয়ে রাখা, সেটাও যেমন ঠিক নয়, আবার অতিরিক্ত চাপাচুপি দেওয়া সেটাও ঠিক নয়। একটা ব্যালেন্স স্ট্রাইক করে রাখতে হবে, যতটা মায়েরও গরম লাগছে বেবিরও গরম লাগছে সেই আন্দাজ মতো সবকিছু কন্ট্রোল ব্যালেন্স করে রাখলে বাচ্চা যথেষ্ট ঠিক থাকে। এটা হলো প্রথম, বাচ্চাকে তার থার্মো লেবাইল বা থার্মোস্টেবল রাখা। নেক্সট হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেটা আজকালকার দিনে প্রচন্ড প্রবলেম আমরা ফেস করছি ডে টু ডে, ব্রেস্ট মিল্ক, মায়ের দুধ। এই মায়ের দুধ থেকে বাচ্চারা সামহাও একটু দূরে সরে যাচ্ছে। সেটা পারিপার্শ্বিক কারণে হতে পারে, মায়ের আজকাল সিজারিয়ান সেকশন একটা কমন ফেনোমেনন, মায়েরাও যেরকম সেই মাতৃ পেইনটা নিতে হয়তো ভয় পান, সিমিলারলি ডাক্তারবাবুরাও হয়তো দেখেন বাবা এখন আজকালকার দিনে কনজিউমার ফোরামের যুগ, বাবা দরকার নেই এর থেকে রিস্ক না নিয়ে রিস্ক ফ্রি কাজ করে সিজার করে দিই, সেটাও যেমন তাদের ক্ষেত্রে সেটাও সঠিক। এবার এটা বিচার করা খুব ডিফিকাল্ট। বাট ব্রেস্ট মিল্ক কেন ইম্পর্টেন্ট? ব্রেস্ট মিল্ক সার্বিকভাবে বাচ্চার ইমিউনিটিতে ইম্প্যাক্ট করে। এই যে আপনারা ডাক্তাররা যে বলে যে একদম প্রথম দুধটা মানে ক্লোস্ট্রাম, হ্যাঁ দুধটা দেওয়া উচিত, মানে সেটা তাহলে এখন কেন এই সমস্যাটা হচ্ছে? দেখুন, যে একটা নর্মাল হেলদি সময় মতো একদম সময় মতো 37 উইকস 37 সপ্তাহ কভার করে জন্ম নিচ্ছে, তার ব্রেস্ট মিল্ক শুধু একটি মাত্র উপাদান হওয়া উচিত তার টোটাল নিউট্রিটিভ ভ্যালুর জন্য, তার বেড়ে ওঠার জন্যে, বিভিন্ন রকমের রোগ প্রতিরোধ করার জন্যে এটার খুব প্রয়োজনীয়তা। কিন্তু দুঃখের বিষয় আজকাল মাদেরকেও আমরাও হয়তো বুঝে উঠতে পারছি না, তারাও হয়তো তাদের ফিজিক্যাল সমস্যার জন্য অনেকটা পেরে উঠছেন না, কিন্তু কোথাও যেন একটা ছাড়ো ছাড়ো ভাব। তার জন্য ভবিষ্যৎকালে এই বাচ্চারা যখন 4-5 ইয়ার্স বা 6 ইয়ার্স হচ্ছে, তখন কারো কারো অ্যাজমা ডেভেলপ করছে অতিরিক্ত কৌটোর দুধ খাওয়ার জন্য, কারো অ্যালার্জি ডেভেলপ করছে। তো সেই সমস্যাগুলো কিন্তু বেসিক্যালি ইনিশিয়াল পিরিয়ডে ব্রেস্ট মিল্ক না পাওয়ার জন্য প্রধান একটি কারণ। যতদিন মা দিতে পারবে, তার কোনো লিমিট নেই। হ্যাঁ, এবার বলতে পারেন 6 মাসের পরে ব্রেস্ট মিল্কের উপকারিতা সবসময় আছে, কিন্তু 6 মাসের পরে সেটা প্রধান হওয়া উচিত না। যখন আমরা উইনিং স্টার্ট করি, মানে ভাত ইন্ট্রোডিউস করি, বা যার যে কোনো যার যে রেসের যার স্টেপল ডায়েট যেটাকে বলা হয়, সেটা আস্তে আস্তে যখন ইন্ট্রোডিউস করা হয়, তারপরেও যদি সেই বাচ্চা সেই স্টেপল ডায়েটটা কনজিউম করার পরে যদি ব্রেস্ট মিল্ক নিতে পারে, ওয়েল এন্ড গুড, আরো ভালো। ফর্মুলা মিল্ক, যেমন ম্যাডাম টু বি ভেরি অনেস্ট, ফর্মুলা মিল্ক ফর এ লিভিং মাদার তাকেই দেওয়া উচিত যার মা ডেলিভারি হওয়ার সময় হয়তো আমাদের মধ্যে নেই, তখন সেই বাচ্চা কি খাবে? তবুও আমরা চেষ্টা করি যে অন্য মাঠ থেকে যদি ইনিশিয়ালি ফিট করাতে পারি, বা কোনো আত্মীয়র বাচ্চা হয়তো আগে হয়েছে 6 মাস আগে, তার বুকের দুধটি যদি একটু পাওয়া যায়। সব রাস্তা বন্ধ, অগত্যা না খাইয়ে তো রাখা যাবে না। ফর্মুলা মিল্ক ম্যাডাম তৈরি হয় কার জন্য? মানে কি থেকে? গরুর দুধ থেকে। গরুর দুধ খাওয়ার উচিত কার? গরুরই তো বাচ্চা। আচ্ছা, এই আরেকটা বিষয় যে 6 মাস পর্যন্ত কি জল খাইয়ে রাখা যায় না বাচ্চাকে? মানে আমি এরকম শুনেছি এই জায়গায়। এখন প্রয়োজন হয় না, প্রয়োজন হয় না। ব্রেস্ট মিল্ক ফেড বেবিজ আলাদা করে কোনো রকমের জল আমরা অ্যাডভোকেট করি না। তবুও আজকাল যেহেতু ওয়েদার 40-42 এরকম টেম্পারেচার ছুঁয়ে যায় বড় বড় মেট্রোপলিসে, মাঝে মাঝে ঠোঁটটা একটু জল দিয়ে ভেজালো, খুব একটা কিছু যায় আসবে। খালি মাথায় রাখতে হবে ফোটানো ঠান্ডা করা হলে ভালো। এই যে প্রায় শোনা যায় বাচ্চারা দুধ খাচ্ছে, এইটা কেন হয়? মানে এই বিষয়টা বাচ্চাদের পেটের একটা ক্যাপাসিটি থাকে, কিন্তু বাচ্চা যখন ক্ষুধার্ত অবস্থায় খায়, সে তো আর মাপ জানে না, সে তার যতটা পারে সে কনজিউম করে না। একটা ওয়েলফেয়ার বেবি যতটা পারে কনজিউম করে নেয়। অ্যাবডোমিনাল ক্যাপাসিটি যা, স্টমাকের ক্যাপাসিটি যা, তা রাখবে, বাকিটা কি হবে? বাকিটা তো সে বেরিয়ে আসবে। দুধ তোলা মানে রিগার্জিটেশন, সব দুধ তোলা কিন্তু বমি নয়, তো এটা যে কোনো একটা ক্ষতিকারক ব্যাপার তা নয়। আচ্ছা, এই যে মা ঠাকুমারা বলে যে 5 বছর পর্যন্ত বাচ্চাদের একটা নানা রকম রোগ হতেই থাকে, কখনো পেট খারাপ, কখনো জ্বর, কখনো
এইটা ডাক্তারি ভাষায় আপনি কি বলবেন, মানে এটা সত্যিই তাই? দেখুন, এটারও একটা প্রয়োজনীয়তা আছে। আমরা টিকাকরণ করি বাচ্চাদেরকে, সেগুলোকে বলে অ্যাক্টিভ ইমিউনিটি। আর এই যে মাঝে মাঝে সর্দি কাশি, একটু পেট খারাপ, একটু দিস আর পার্ট অফ প্যাসিভ ইমিউনিটি। এগুলো ফেস করি তবেই তো তার প্রতিরোধকটা নিজে থেকে তৈরি হবে শরীরে, সো দ্যাট লঙ্গার লেটার লাইফে সে ফাইট করতে পারবে। হ্যাঁ, মাথায় রাখতে হবে কোন টাইম অবধি নিজে কন্ট্রোল করব, কোন সময় ডাক্তারবাবুদের হেল্প নেব, এইটা যে জানতে পারবে ডিমার্কেশন। এগুলো কম বেশি সব বাড়িতেই হয়, সাথে কোনো যায় আসে না। আগেকার দিনেও তো হতো। হ্যাঁ, এবার সাধারণত এই 6 মাস বা 1 বছর 2 বছর এই 5 বছর পর্যন্ত কি কি সাধারণত রোগে ভোগে, মানে কি কি হতে পারে? সবচেয়ে কমনেস্ট যেটা হয় আজকালকার দিনে দেখা যাচ্ছে হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। সেটা আপারও হতে পারে, লোয়ারও হতে পারে। লোয়ার ইনভলভস লাংস, আপারটা লাংস বাদ দিয়ে, যেটাকে আপনারা অনেক সময় বলেন শুকনো কাশি। হ্যাঁ, এইবার দুটোরই বেসিক প্যারামিটার্স গুলো আলাদা। আপার রেসপিরেটরি ইনফেকশনে বাচ্চারা ভোগে যারা, দেখা গেছে মেজরলি এই ব্রেস্ট মিল্ক থেকে বঞ্চিত, এই টিন মিল্কে বড়, এবং দেখবেন এই বাচ্চাগুলো জেনারেলি একটু ওবিস হয়, একটু বেশি মোটা, একটু হেলদি, এই টাইপের বাচ্চারা। আর লোয়ার রেসপিরেটরি ইনফেকশন, যেটা ভাইরাসটা আমাদের ডিরেক্ট লাংসকে এফেক্ট করে, দিয়ে নিউমোনিয়ার দিকেও নিয়ে যেতে পারে। তো এটা ডিফারেন্স। যদিও লোয়ার রেসপিরেটরি ইনফেকশন টাইমলি ডিটেক্ট না হলে বেশি ক্ষতি করতে পারে, কিন্তু আপার রেসপিরেটরি ইনফেকশন এটা একটা ভাইরাল ইনফেকশন। ভাইরাল ইনফেকশন যদি প্রপারলি হ্যান্ডেল করা যায়, 3 দিনের ব্যাপার, 3টে দিনের মধ্যে 90% বাচ্চা সুস্থ হয়ে যাবে। কি করবে, মানে এরকম যখন তুমি সমস্যায় ভুগবে, মানে নতুন মায়েদের পক্ষে তো একটু বোঝাটা একটু অসুবিধা, কখন ডাক্তারের কাছে নিয়ে আসবে? হ্যাঁ, ভেরি গুড কোয়েশ্চেন। ফার্স্ট অফ অল আমার দেখতে হবে আমার বাচ্চা এই সর্দি কাশি এইসব জিনিস বা কোনো রকমের রোগ হলেও তার অ্যাক্টিভিটিটা কেমন আছে। দেখা গেল বাচ্চা এদিকে 7 থেকে 8 বার লুজ মোশন করছে, কিন্তু সে অ্যাক্টিভ আছে, ওআরএস দিলে খেয়ে নিচ্ছে, তাহলে প্যানিক করার কিছু নেই। তখন যার পার্সোনাল ডাক্তারের সঙ্গে ফোনে যোগাযোগ করেই অনেক কিছু হয়ে যায়। কিন্তু দেখা গেল বাচ্চাটি ঝিমিয়ে পড়ছে, প্রত্যেক ঘন্টা পেরোচ্ছে ঝিমোচ্ছে, শিশু বন্ধ হয়ে যাচ্ছে, তার মানে তখন তার ডেফিনেটিভ কেয়ার দরকার, তখন তাকে ইমিডিয়েটলি ডাক্তারবাবুর কাছে নিয়ে যাওয়া। কিন্তু যে কোনো সিচুয়েশনে আমার বাচ্চা অসুস্থ, ন্যাচারাল ফিনোমিনালে অসুস্থ হতে পারে, বাট অ্যাজ মা বাবা বলাটা হয়তো আমাদের পক্ষে অনেক সহজ, বাট যে মা বাবা প্যানিক করেন না, সেই বাচ্চা কিন্তু রিকভারি বা প্রপার ডায়াগনোসিস, প্রপার চিকিৎসা কিন্তু পেয়ে যায়। এটাই সবাইকে মনে রাখতে হবে যে ফার্স্ট ডু নট প্যানিক, করা যাবে না। আচ্ছা, তো আগেকার দিনেও বাচ্চারা ভ্যাকসিন নিত, এখন নাই, এখন কি ভ্যাকসিনের পরিমাণ একটু বেড়ে গেছে, মানে মাসে মাসে অনেক ভ্যাকসিন, না আমি যেটা শুনেছি? দেখুন, আগেকার দিনেও কটা রোগ ডায়াগনোজড হতো, কটা রোগ সম্পর্কে লোকের আইডিয়া ছিল। এই যে এখন অব্দি কোভিড ভাইরাসের কিভাবে কাজ করেছিল, কোন জায়গা পার্টিকুলারলি এফেক্ট করেছিল, সেটা কি আজ অব্দি আমরা প্যাথোলজি জানতে পারছি? এর জন্য হাজারো হাজারো লোকেরা রিসার্চ করছেন। আমরা সবাই ওয়েট করছি, ডাক্তার মহল ওয়েট করছে কি হয়েছিল তখন। কেউ বলছে লাংসের এই যে গ্লাস শ্যাডো এক্সরেতে বিশাল, কেউ বলছে একদম প্লেটলেট কাউন্ট পড়ে যাচ্ছে, বিভিন্ন রকমের, কেউ আবার বললেন হঠাৎ করে শেষের দিকে হার্ট এফেক্ট করছে। সো এখন অব্দি প্যাথোফিজিওলজি কিভাবে কাজ করছে এখনো আমরা জানি না। এই রিসার্চ চলবে যতদিন পর্যন্ত কোনো ডেফিনেটিভ ইয়েতে না পাওয়া যাবে, এই রিসার্চ চলবে। রিগার্ডিং দিস ম্যাটার, বিভিন্ন রোগ আসবে যাবে, হ্যাঁ, তার পরিপ্রেক্ষিতে আমাদেরকে সেই হিসেবেই ফাইট করতে হবে। লোককে বোঝাতে হবে যে এটা দিস আর দ্য ডুজ, দিস আর দ্য ডোন্টস। সবসময় সেটা হয়তো আপনাদের আমাদের মাধ্যমে এইভাবে হয় না, কিন্তু প্রতিটি বাচ্চারই কিছু না কিছু ও ডেভেলপমেন্ট বলবো না আমি, কিছু না কিছু শর্টফল থাকে, যে বাবা মারা ওটা আইডেন্টিফাই করতে পারে। না, আমার বাচ্চা রেগুলারলি পেটের সমস্যায় ভুগছে, তাহলে আমাকে ডাক্তারকে জিজ্ঞেস করতে হবে গিয়ে আগেই যে কি খাদ্যটা আমার কি চেঞ্জ করতে হবে, স্পেসিফিক। আর ডিজিজ সবসময় থাকবে, ভ্যারাইটিস থাকবে, সঙ্গে সঙ্গে ভ্যাকসিনও উৎপন্ন হবে। ভ্যাকসিনটা কেন? ফার্স্ট প্রোটেকশন। বললাম যে অ্যাক্টিভ ইমিউনিটি, ফার্স্ট প্রোটেকশন, কিন্তু কোনোটাই কি 100% কেউ গ্যারেন্টি দেয় না।
ভ্যাকসিন দেওয়ার পরে কি রোগ হচ্ছে না? হচ্ছে, বাট স্টিল ফাইট করার ক্যাপাসিটি তো আমরা ইন্ট্রোডিউস করাচ্ছি একটা বাচ্চার ক্ষেত্রে। তো সেইটুকুর জন্য এখন যে নতুন নতুন এখন প্রচুর দেখবেন আপনারা ভ্যাকসিন আরো আসবে। এখানে এই যে খাবারের কথা বললেন, যে সাধারণত এই 6 মাস 5 বছর এই বাচ্চাদের খাওয়াটা মানে কি কি খাওয়ালে ভালো হয়, আর কি কোন সময় কি খাওয়ালে? ফার্স্ট অফ অল সবাইকে আমি একটা বলি, যে প্রত্যেকের বাড়িতে নিজস্ব স্টেপল ডায়েট বলে কিছু ব্যাপার থাকে। বাঙালি বাড়িতে ভাত, পাঞ্জাবি বাড়িতে রুটি, কোথাও অন্য কিছু। ফার্স্ট যাকে বলে উইনিং অফ পিরিয়ড, স্টেপল ডায়েটটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি ড্রাই ফ্রুট আগে দিয়ে চেষ্টা করলাম দুধের মধ্যে দিয়ে, নো, আগে আমার স্টেপল ডায়েটটা প্রপারলি ইন্ট্রোডিউস করতে হবে। স্টেপল ডায়েটটা আমি প্রপারলি দেখলাম আমার বেবি নিচ্ছে এবং গ্লিফুলি, এই জন্য ভ্যারাইটিস করতে হবে, কালারফুল বাসন ব্যবহার করতে হবে, মোবাইল নয়। আজকাল যে নতুন ট্রেন্ড হয়ে গেছে মোবাইল দিয়ে খাওয়াও, নো, কালারফুল বাসন ইউজ করো, চেঞ্জ করো, জায়গা চেঞ্জ করো, প্লেস চেঞ্জ করো। মোবাইল ধরাচ্ছ কেন? একটা তো একটা কালার তো তুমি চেঞ্জ করতে পারো, হাতে তো ওকে কিউব দিতে পারো যেগুলো দিয়ে ও খেলতে পারে, নয় কি? আমাদের প্রবলেমটা হয়ে গেছে সোসাইটির, আমি কাজটা কতক্ষণে শেষ করব। বাট ফিডিং আ চাইল্ড, ওকে ফিডিংটা ভালোবাসতে শেখাতে হবে, ওকে বোঝাতে হবে যে এটাই তোমার মেইন খাদ্য। তারপরে যখন বাচ্চা ইউজ টু হয়ে যায় স্টেপল ডায়েটে, আপনি এটা ইন্ট্রোডিউস করুন এই উইকে, নেক্সট উইকে এটা ইন্ট্রোডিউস করুন, ভ্যারাইটি ইন্ট্রোডিউস করুন, যত ইন্ট্রোডিউস করবেন তত ভালো। বাট গ্র্যাজুয়ালি স্টেপল ডায়েটকে উপেক্ষা করে বা বাদ দিয়ে নয়। গরমকাল, প্রচন্ড গরম পড়বে, তো এই সময় বাচ্চাদের কোন কোন সমস্যাগুলো হয়? দেখুন, প্রচুর বাচ্চা আমরা গরমকালে পেয়েছি শরীর থেকে জলের পরিমাণ কমে গিয়ে ডিহাইড্রেশন হয়, লুজ মোশনও কিছু সংখ্যক জায়গায় হয়। হয়তো স্কুল গোয়িং চিলড্রেনরা বাড়ি ফিরছে, রাস্তায় কিছু একটা খেয়ে নিল, আজকাল তো পকেট মানি কমন, সেই সময় কিছু একটা খেয়ে নিল, বাড়িতে এসে পেট কামড়ে ব্যথা, লুজ মোশন হতেই পারে। অ্যালার্জি আরেকটা ম্যানিফেস্টেশন, গরম, অতিরিক্ত গরমের জন্য অ্যালার্জি। কিন্তু তবুও আমাদের বা আমার পার্সোনাল ডাক্তারি এক্সপিরিয়েন্সে এত বছরের, আমার কাছে কেন জানি না মনে হয় গরমকালটা বাচ্চাদের জন্য সবচেয়ে সেফ। বিকজ যদি হাইড্রেশনটা তার ফুলফিল করা থাকে তাহলে রোগের সংখ্যাটা কিন্তু কম। যেটা চেঞ্জ অফ সিজনস আমরা মারাত্মক ফেস করি, সেটা ওই অ্যালার্জি লিডিং টু নট টেকিং ব্রেস্ট মিল্ক, সেটা একটা ফ্যাক্টর। চেঞ্জ অফ সিজন ইজ ভেরি ডেঞ্জারাস। সেখানে বুঝতে হবে কোন দিন চান করাবো, কোন ওয়েদার চান করাবো, ফ্যান কত জোরে চলবে বা এসি কত জোরে চলবে, সেটা জাজ করতে হবে। কিন্তু গরমকাল ইজ বিউটিফুল, হয়তো কষ্ট বাইরে সবই ঠিক আছে, কিন্তু হাইড্রেশন যদি একটা বাচ্চার অপটিমাম থাকে, খুব রেয়ারলি আজকাল কিন্তু আমরা প্রবলেম একটা ফেস করি। যদি বা প্রবলেম ফেস করলাম, প্রিকশন কি আছে খাওয়া দাওয়ার হিসেবে? গরমকালে 90% ফুড শুড বি ইন সাচ এ প্যাটার্ন যেটা মানুষের শরীরকে হাইড্রেট করে। প্লেন্টি অফ ভেজিটেবলস ফর স্কুল গোয়িং কিডস, প্লেন্টি অফ ফ্রুটস। প্লেন্টি অফ ফ্রুটস বলতে কিন্তু শুধুমাত্র ওই আম 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 আর কাঁঠাল কাঁঠাল কাঁঠাল, লিচু লিচু, নো। সিজনাল ফ্রুটস দরকার, বাট যে ফ্রুটস গুলো যেমন তরমুজ আছে, ডাব আছে, সবকিছু মিলিয়ে মিশিয়ে, কোনোটাই এক্সেসিভ ভালো নয়। কিন্তু যত হাইড্রেটেড বাচ্চা তত আবার বলছি সে সুস্থ থাকবে। এই ডাবের জল খাওয়া কি কোনো রকম মানে কি বলবো, মানে খাওয়ার আগে মানে না পেট খালি অবস্থায় বা পেট ভরা অবস্থায় আমাদের জানেন তো মিথসে ভরা আমাদের, এই জন্যই এত বিউটিফুল কান্ট্রি, এই জন্যই আমাদের কান্ট্রি এত বিউটিফুল। সো ডাবের জল পটাশিয়াম কন্টেন্ট হাইয়েস্ট। শরীরে আমাদের যেরকম বিভিন্ন রকমের সল্টস থাকে, পটাশিয়াম ইজ ওয়ান অফ দ্য সল্টস। পটাশিয়াম ডিপ্লিশন হয় খুব তাড়াতাড়ি, সেটা অনেকটা ঠেকান দিয়ে রাখে ডাবের জল যদি খাওয়া যায়। আর আজকালকার দিনে সেটা বলাও লোককে মনে হয় দৃষ্টতা, কারণ 50 টাকা 60 টাকা যদি একটা ডাবের জল বলে, কতটা ফ্যামিলি খেতে পারবে আমার খুব সন্দেহ রয়েছে। এবারে এই যে মিথের কথা বলছিলেন, মিথের দিকে একটু আসবো। এই যে বাচ্চাদের, যেটা আমি একদম ইন্ট্রোতে বললাম, যে বাচ্চাদের এই যে সর্ষের তেল বুকে মালিশ করে রোদ্দুরে ফেলে রাখা, এই বিষয়গুলো কতটা আপনারা ডাক্তারি ভাষায়? দেখুন, এগুলো প্রত্যেকটা বাড়ির
বয়োজ্যেষ্ঠরা তারা তাদের সময়ের একটা পদ্ধতি যেটা ওরা তাদের সিনিয়রদের থেকে শিখে এসছে, সবটাই যে একেবারে ভুল তা একেবারেই বলবো না আমি, একেবারেই নয়। হ্যাঁ, তেল আমি মাখাবো, তেল আমি কেন মাখাবো না, তেল মাখাতেই পারি। তেল মাখানো অব্দি কিন্তু ঠিক, আমাদের এই ক্লাইমেটিক কন্ডিশনে রোদে ফেলে রাখা কতটা জাস্টিফাইড আমার মনে হয় এটা একটু ডিবেটেবল জিনিস। হ্যাঁ, সিকিম, সিমলা, শিলং, যেখানে ক্লাইমেটিক কন্ডিশন অনেক সুদিং, সেখানে হয়তো করা গেলেও করা যেতে পারে, বাট মেট্রোপলিসে আমাদের কলকাতা শহরে বা কলকাতার সাবার্বসে, ডিস্ট্রিক্টসে আমার মনে হয় না এটা খুব একটা ভালো ডিসিশন হবে বলে। আচ্ছা, এই ক্ষেত্রে বলে যে মায়েরা যদি কিছু ঠান্ডা খেয়ে ফেলে বা ঠান্ডা লাগে মায়ের, বাচ্চাগুলো ঠান্ডা লাগে, তাই কি বুকের দুধ থেকে ঠান্ডা লাগাটা ইটস মিথ। আবার একটা সংখ্যক লোকেরা বিশ্বাস করে যে ঠান্ডা লাগা নয়, হয়তো পেটের সমস্যা দেখা দিতে পারে ব্রেস্ট মিল্ক খাওয়া বাচ্চাদের, বাট আমি পার্সোনালি ফিল করি দুটোই মিথ। যদি মায়ের ঠান্ডা লেগে থাকে, ওড়না বলে একটি বস্তু আছে বাড়িতে, সেটা নাক মুখ ঢেকে বাচ্চাকে ব্রেস্ট ফিড করাবে, সো দ্যাট যে বাষ্পে যে জীবাণুটা ছড়ায়, ভাইরাসটা ছড়ায়, সেটা না ছড়াতে দিলেই হলো। কিন্তু আরেকটা বিষয়, বাচ্চাদের এটা করে কাজল লাগানো, টিপ লাগানো, মানে কতটা মানে এবার দিদিমা ঠাকুমারা আমাকে কিন্তু বকবেন, হ্যাঁ আমি সব কথাই না করে দিচ্ছি। হ্যাঁ, দেখুন ইউটিলিটি চোখের জন্য কোনো কিছু নেই, হ্যাঁ কিন্তু না না না, সে তো কাজল লাগে, ডান্সাররাও নাকি পরেন, চোখগুলো নাকি বড় বড়, ভারতনাট্যম যারা করেন বা কাতাকালি করেন যাদের চোখের কাজ প্রচুর আছে, কিন্তু টেকনিক্যালি চোখের কোনো উপকার হবে আই ডোন্ট থিংক সো। আচ্ছা, নিজের হাতে খেলে বাচ্চাদের পুষ্টি হয়, ইয়েস, একটা সার্টেন লেভেলের পরে 100%, কারণ হ্যান্ড টু মাউথ ব্যাপারটা, হ্যান্ড টু মাউথ হচ্ছে তুমি খাচ্ছ, ভালোবেসে খাচ্ছ, সেই জিনিসটা ডেভেলপ করা যত তাড়াতাড়ি যে বাড়ির লোকেরা বাচ্চাদের ডেভেলপ করে নিতে পারবে, কেল্লা ফতে। আর এই যে আগেও আপনি বলেছিলেন যে বাচ্চাদের মোবাইল দেখিয়ে খাওয়ানো ডেঞ্জারাস, বাচ্চাদের নিয়ে একটু ব্লগও করা হয়, এই যে দেখবেন যে বাচ্চারা মানে বাচ্চারাই ফোকাস, সেখানে ব্লগ করছে মায়েরা বাবারা, এই জিনিসটাকে কি বলবো, যে স্ক্রিন টাইম একটা ব্যাপার যেটা এখন চলছে। দেখুন, দেখা গেছে রিসেন্ট রিসার্চে বিভিন্ন জায়গায় স্ক্রিন টাইম ইজ রিডিউসিং দ্য ইন্টেলিজেন্ট কোশেন্ট, আইকিউ অফ এ চাইল্ড। অনেক স্টাডিজ হচ্ছে, র্যাম্পেন্ট স্টাডিজ হচ্ছে, আমরা ডে ইন ডে আউট বলছি স্ক্রিন টাইম কমান, রিডিং টাইম বাড়ান। এটা যতদিন একটা বাড়ির লোক নিজে থেকে না রিয়েলাইজ করবে, আমরা গাইড করতে পারি, কারণ যেহেতু এটা চিকিৎসার মধ্যে পড়ে না, এই জন্যে সব থেকে বড় সমস্যা এই জিনিসটা লোককে বোঝানো। আজকে এটা চিকিৎসার পদ্ধতির মধ্যে পড়তো, লোকেরা মানতো, যেহেতু এটা চিকিৎসার মধ্যে নয়, এটা হচ্ছে সার্বিক ভাবে এটা বাচ্চার ওয়েলবিং এর কথা ভেবে আমরা বলি। এই জন্য যতক্ষণ পর্যন্ত সেই বাচ্চার পারফরমেন্স ইন স্কুল খারাপ না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত বাচ্চা একদম ক্র্যাঙ্কি না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত বাচ্চা অবাধ্য না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ডাক্তারের সাহায্য নিতে বাবা মারা আসে না। দে ডোন্ট ইভেন রিয়েলাইজ হোয়াট দে আর ডুইং ইজ রং। ওরা তো ভাবছে আমি এটা দেখি আমি আমার কাজটা সেরে ফেলছি, কিন্তু এটা যে একটা অভ্যাসে পরিণত হচ্ছে, এবং এই অভ্যাসটা ইটস নট হেলদি অভ্যাস। এই অভ্যাসটা কিন্তু আরো রোগ ডেকে আনছে। এটা বাবা মাদেরকেই আলটিমেটলি ডিসাইড করতে হবে। আমরা বলে যাব আমাদের ডিউটি, ওদের ডিসাইড করতে হবে ওরা কি চান। আপনার তো এত বছরের এক্সপেরিয়েন্স, এরকম কোনো ঘটনা ঘটেছে মানে যেটা আপনার সামলাতে বেশ ব্যক্তিগত, মানে এরকম কোনো ঘটনা আপনার ক্যারিয়ারে বা কোনো অভিজ্ঞতা যেটা মনে থেকে যায়? সবচেয়ে একটা কমপ্লিকেটেড কেস ছিল, যদিও এটা একটু বড় স্টুডেন্টের। সেই ছেলেটি ক্লাস 6-এ পড়ে, দিনে দিনে ফার্স্ট থেকে ফেল করতে শুরু, যে ফার্স্ট বয় ছিল ফেল করতে শুরু করলো। বাবা মা বিভিন্ন ডাক্তার দেখিয়েছেন, বিভিন্ন জায়গায় ইনভেস্টিগেশন, অনেক কিছু হয়েছে। বাচ্চাটি যত দিন যাচ্ছে তত মুখ বন্ধ। আমার কাছে এলো, আমি বললাম দেখুন আমি তো মনোরোগ বিশেষজ্ঞ নই বা এরকম কিছু নয়। বলে না, তবু আমরা তো এত ডাক্তার করেছি, আরেকজনই নাই হলো।
তো সামহাও আমি ফার্স্ট যেটা করলাম, আমি বললাম, সব শুনলাম ওদের কাছ থেকে, দিয়ে ওদেরকে বললাম যে আপনারা বাইরে যান। ছেলেটির সঙ্গে কথা বললাম, খুব স্বল্প কথা। ছেলেটি তার বাবা মার কোনো এক নিজস্ব মুহূর্তকে ওদের মারপিট এই জিনিসটা ভেবে বসে, এবং এটা তাকে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে যায় সেটা আমার চোখের সামনে বসা ছিল। তাকে আমি একটা অদ্ভুত সাজেশন দিলাম তার বাড়ির লোককে, দেখুন ভুল আপনাদের হয়তো হয়েছে, অজান্তেই হয়েছে, একে মানসিক রোগের ভাবে যদি আপনারা ডিল করেন খুব সর্বনাশ হয়ে যাবে। এমন একটা কিছু করুন যেটাতে ও উৎফুল্লিত হয় হয়ে এবং আবার নর্মাল জায়গায় ফিরে আসে। কারণ ওর সব রকমের টেস্ট আগে ডাক্তারবাবুরা করেছেন, আমি আর নতুন করে কিছু কি করাবো, এটা ফাইল হয়ে গেছে এতটা। তাই বললাম একটা পেট এনে, whatever format. And you know what? For my life, there's the first patient I dealt without using my pen. And মাধ্যমিক দিল, 93% পেল, এক গাদা মিষ্টি, যদিও আমার ডায়াবেটিক, তবুও একটা মিষ্টি, and that was a miracle. That was a miracle. Knowingly or unknowingly I did it, I don't know. But এই একটা জিনিস আমি জীবনেও ভুলবো না। But not a single প্রেসক্রিপশনে নামটাও লিখলাম না, দিয়ে একটা বাচ্চা ভালো হলো। দ্যাট ওয়াজ ওয়ান অফ মাই পিওরেস্ট এক্সপিরিয়েন্স। বাচ্চা অনেক ভালো হয়েছে, নিউবর্ন বেবি ভেন্টিলেশন থেকে বাড়ি গেছে, খারাপ বেবি বাঁচার কথা নয়, এগুলো তো হামেশাই হয়, বাট দিস ওয়াজ এ পিওর ফর্ম। মানে আই হ্যাড ইন্টেনশনস দ্যাট এই বাচ্চা ভালো হোক, উপরওয়ালারও ইচ্ছা ছিল, 2 2 4 হয়েছে। এখন যেটা প্রায় উঠে আসছে, ঠিক কথা যেটা বললেন যে পোস্টপার্টাম ডিপ্রেশন মায়েদের যেটা দেখা যাচ্ছে, মায়েদের কেন, স্কুল গোয়িং কিডস, এই এজ গ্রুপ, ডিপ্রেশন একটা কমন টার্ম। আর মায়েদের যেটা পোস্টপার্টাম ডিপ্রেশন যেটা বলছে, এটা বাচ্চাদের মধ্যে এফেক্ট করে না। পোস্টপার্টাম ডিপ্রেশনের ব্যাপারটা ঠিক আলাদা। যে হচ্ছে অনেকে মাতৃত্ব বা এই গর্ভাবস্থা বা এই সময় থেকে এই জিনিসটাকে হ্যান্ডেল করতে পারেন না ঠিক। এই জিনিসটা মানে একজন মহিলা কমপ্লিট হচ্ছেন মা হওয়ার পরে, মানে she becomes the ideal of respect to the ultimate part. মানে একটা মা আর মা দুর্গার মধ্যে কোনো তফাৎ নেই, সেই জায়গাটায় উনি পৌঁছে। কিন্তু অনেকে এই জিনিসটা হ্যান্ডেল করতে পারেন না। প্লাস আবার পারিপার্শ্বিক পরিস্থিতি কেমন, মেয়ে হয়েছে না ছেলে হয়েছে সেটা নিয়েও আমাদের শুনতে হয়, অনেক কিছু ব্যাপার আছে আমাদের মধ্যবিত্ত, আমি তো বলবো এখনো মধ্যযুগীয় সোসাইটি এখনো মেয়েরাও উমেন্স লিবারেশন ড্রেসে মাইন্ডটা লিবারেট হচ্ছেন। সব দিকই দরকার, ভিউ পয়েন্ট থাকা উচিত, বাট ইউ হ্যাভ টু লুক এট বোথ পার্সপেক্টিভস। হ্যাঁ, অন্যায় হচ্ছে, রেকটিফাই করো, কার্টেল না। কার্টেল করলে তো এরকম করতে করতে তো সবাই যে যার মতো একাই থাকবে, তাহলে সোসাইটির দরকার কিসে? ভুল করেছে বোঝাও, রেকটিফাই, নিজের বাড়ি থেকে শুরু করো, তারপরে পাশের বাড়ি যাও, তবেই দেখবি পুরো একটা সোসাইটি কমপ্লিট হবে। আচ্ছা, শিশুদের থেকে বেরিয়ে একটু ডাক্তারদের দিকে আসি। এই যে ডাক্তারদের কাছে মানুষ বলে এই ডাক্তারের কাছে আবার যাবো, আবার অনেক টেস্ট দিয়ে দেবে, এটা ভীষণ শোনা যায়। আমি নিজে, আমার যদি শরীর খারাপ হয় তাহলে আমিও ভাবি এখন যাবো না, কিছুদিন দেখি, ডাক্তারের কাছে কিন্তু আবার টেস্ট। তো এখন কেন এত টেস্ট? আমার মায়েরা যেমন বলে আগে তো এত ডাক্তার টেস্ট দিত না। কারেক্ট, আমি ডিফেন্ড করব না, আমি শুধু বলবো আপনি যদি বিদেশ গিয়ে থাকেন, ইউরোপ আমেরিকা, শনি রোববার ডাক্তার পাবেন। শনি রোববার ইউএসএ ইউরোপ এগুলোতে ডাক্তার পাওয়া যায়, ঠিক আছে। আমাদের এখানে রাত্রেবেলা 1:30টার সময় দরকার হলে, ইমার্জেন্সি হলে বাইপাস সার্জারি হয় আমাদের দেশে। এবার দেখুন, আজকাল আমি যা ফিল করি পার্সোনালি, প্রতিটি বাড়িতে একটি করে ফুটবলার, একটি করে ক্রিকেটার, একটি করে পলিটিশিয়ান, এবং একদম মানে টপ অফ দ্য লিস্ট একজন ডাক্তার আছে। তাতে কি হচ্ছে? তার মধ্যে এখন গুগল বাবা আছে,
গ্রেটেস্ট অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। আরেকটা বিষয়, গুগলের কথা যখন বললে, কোনো একটা করে ধরুন উপসর্গ দেখা দিচ্ছে, গুগল, ইউটিউব, কারেক্ট, বাট হাফ নলেজ ইজ মোর ডেঞ্জারাস দেন নো নলেজ। তো মানুষে ইউজ করছেন, ঠিক আছে। এখন তো এআই আসছে, চ্যাট জিপিটি, অনেক কিছু, গো হেড, বাট এসে লেখা কে নিজে লিখেছে আর চ্যাট জিপিটি লিখে দিয়েছে, সেটা টিচার, কিন্তু যে টিচার সে কিন্তু বুঝে নেবে, সে তার ছাত্রকে চেনে, তাই না? সিমিলারলি রোগকে আমরা চিনি, রোগীকে নয়। রোগী যতদিন পর্যন্ত একজন ডাক্তারের কাছে সাবমিসিভ না হবে অনেস্টলি, সেই ডাক্তারও কিন্তু পারবে না তাকে সারিয়ে তুলতে। আর ডাক্তাররা না অনেক সময় বলেন, আপনারা বলেন যে এইগুলো খাবেন না, এগুলো খাবেন, রেস্ট্রিকশন হবে। ডাক্তাররা কি নিজেদের জীবনে রেস্ট্রিকশন? একদমই না, একদমই না। আমি নিজে বলছি, আই ডোন্ট প্র্যাকটিস হোয়াট আই ডোন্ট প্রিচ, হোয়াট আই ডোন্ট প্রিচ। আমাকে এই নিয়ে প্রচুর শুনতে হয়। আপনার ডায়াবেটিস আছে, মিষ্টি খান? চয়েস না, বাট কখনো কখনো খেয়ে নেই, বাট নট দ্যাট যে ইটস আ রেগুলার হ্যাবিট অফ মাইন্ড। আপনারা খাবেন না, তাই তো? আমি রিজার্ভ রাখবো এই কমেন্টটা। হ্যাঁ, দেখুন, প্রত্যেকটা জিনিসের, যেমন ডায়াবেটিস, অ্যাকচুয়ালি মিষ্টিটা না অনেকের মিসকনসেপশন। ডায়াবেটিসের মেইন সূত্র হচ্ছে ক্যালোরি। আমি পার ডে আমার বডি ওয়েট, বডি মাস হিসেবে কতটা ক্যালোরি কনজিউম করলাম, ওই ক্যালোরিতে যদি আমি অঙ্কুশ লাগাতে পারি, আমি একটা রসগোল্লা সকালবেলা চিপে একটা রসগোল্লা খেলে ওইটাই আমার ব্রেকফাস্ট, সো হোয়াটস রং? কত ক্যালোরিজ খেলাম আমি? অনেকে বলে এই কফি ঘুম হয় না, আরে এক কাপ কফি উইদাউট সুগার উইদাউট মিল্ক 3 ক্যালোরিজ ইয়ার, জাস্ট 3। সো ইফ ইউ ক্যালকুলেট দ্যাট, তোমার বডি মাস হিসাবে যদি তোমাকে, তোমার একজন ভালো ডায়েটিশিয়ান যদি তোমাকে ক্যালকুলেট করে তোমার কত দরকার, তুমি ওটার মধ্যে থাকো না, কন্ট্রোলে তো থাকবে। হ্যাঁ, এইবার ধরুন আপনি কোনো বিয়ে বাড়ি আসছে, খুব নিকট আত্মীয়র, বা কোথাও ঘুরতে গেলেন, তখন এটা মাথায় যেতে হবে যাতে ডায়াবেটিস আছে, ভাই 400 সুগার নিয়ে আমি যাচ্ছি, ফিরে এসে আমাকে কন্ট্রোল করে নিতে হবে। এটা এন্টায়ারলি হচ্ছে হিউম্যান ইনস্টিংক্টের উপর হাউ মাচ উই ক্যান কন্ট্রোল আওয়ারসেলভস। এই জন্যই তো বলে মানুষ শ্রেষ্ঠ কেন, কারণ আমাদের সিগন্যাল গুলো তো আর জিভ থেকে আসছে না, সিগন্যাল আসছে এখান থেকে, এই মিষ্টি। এই সিগন্যালটা যে যত কন্ট্রোল করে রাখতে পারে, এই সাইন্যাপটিক রিঅ্যাকশন। আর এই যে সারাক্ষণ রোগ নিয়ে থাকা, ক্লান্ত লাগে না, কারণ আমি নিজেকে জানি কিভাবে আমি সময় আমি কাটাতে পারবো। আমার আই লাভ অ্যানিমালস, আই হ্যাভ গট 6 ডগস এট হোম। আমার কোনো কিছু কাজ পাচ্ছি না, কারাওকে সেটটা নিয়ে ওদের মাঝখানে বসে ওদের গান শোনাই, সে কে কি বুঝলো আমার জানার দরকার নেই। আই এম হ্যাপি, দে আর হ্যাপি, পাপা রয়েছে মানে। যা হয় সব আমরা বেটা ছেলেরা যারা 80% বাথরুম সিঙ্গার আছি না, তাই। প্লাস খুব খেলাধুলো করি, আমি এখনো এই বয়সে ব্যাডমিন্টন খেলি নিয়মিত ভাবে, মানে আপনি না দেখলে বুঝতে পারবেন না। ওখানে বেশ স্টলওয়ার্ডসরা আসেন, বিজনেস, তারপরে আইটি সেক্টরে 50, 55, 60 বছরের বয়স্করা বাচ্চা হয়ে যান ওই 1.5 ঘন্টা। ওই একটা শাটল কারাকারি, একটা খেলতে নামার কারাকারি না দেখলে বুঝতে পারবেন না, বাচ্চা হয়ে যান। এই জন্য আমি সব বাবা মাদেরকে এই একটা পয়েন্ট খুব দিদি রেজ করলো, আমার খুব ভালো লাগলো, কোনো স্পোর্টিং অ্যাক্টিভিটিতে ইন্ডিয়া রিপ্রেজেন্ট করতে হবে না, তারা মাইন্ড হেলদি রাখার জন্যে স্কুল গোয়িং কিডসদেরকে কিছু না হোক সাঁতার, কম্পিটিশনটা নিজের সঙ্গে নিজের, অন্যের সাথে নয়, যে আমার ভালো লাগছে কিনা, আমি কমফোর্টেবল কিনা। আর জানেন তো, ভালো খেলাধুলোয় হলে একটি বাচ্চা বা একটি শিশু বা একটি মেয়ে, তার অন্য পড়াশুনো সার্বিক একটা মানে বেড়ে ওঠাটা কমপ্লিট হবে এবং নেগেটিভিটি থাকবে না ভেতরে। এখন যেমন এই পড়ার বই নিয়ে অনেকে বসে থাকে, পড়তে যাচ্ছে, ওই আসছে বাড়িতে খাচ্ছে, পড়ছে কতটুকু, পুরোটাই তো হচ্ছে ওই 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 রুটিনে ফেলে দেওয়া। তার মাঝে রুটিনের মধ্যে কিন্তু খেলাধুলাটা থাকছে। আপনি যে কোনো ছাত্রকে জিজ্ঞেস করবেন, তাই তুমি যে বইটা পড়ছো, ইতিহাসের বইটা পড়ছো, লিখেছেন কি একটু বলতে পারবে? কেউ বলতে পারবে না। আর আমাদের সময় কি ছিল, কভার টু কভার। আমি বলছি না সেটাও পারফেক্ট, কিন্তু ইউ মাস্ট নো, শেখো নম্বরের জন্য নয়, জানার জন্য শেখো। নম্বর এমনি পেছনে তাড়া করবে। তো আমরা একদম ভিডিও শেষে চলে এসেছি। তো এখন ভিডিও শেষ করার আগে আমি আপনাকে বলবো যে বাবা মায়েদের জন্য কিছু কথা আপনি বলে দিন তার বাচ্চাদের জন্য। আমি যেটা বেসিক, যে বাবা মাকে সবাইকে একটাই জিনিস বলি,
সুস্থ মানসিকতা চিন্তা করবেন। এক, সবার বাচ্চা অসুস্থ হয় না, আর সবাই ওই দলে সাজিয়ে রাখা পুতুলটিও নয়, রক্ত মাংসের বাচ্চা। আপনারা আপনাদের ডিউটি পারফর্ম করুন, দেখবেন বাচ্চাও আপনাদেরকে রেসিপ্রোকেট করবে। আর সবাই ফার্স্টও হয় না, লাস্ট আসলে পরে যে আর কোনো রাস্তা নেই সেটাও কিন্তু নয়। তাই পুশ করবেন ততটাই যতটা সে নিতে পারবে। আগে বন্ধু হন, তারপরে দেখবেন বাবা মা, প্যারেন্টিংটা খুব ইজি হয়ে যাবে, যেটা আজকালকার বাবা মারা একেবারেই পারছেন না। বন্ধু হচ্ছেন তো এমন যেটা হয়তো সামাজিক স্তরে সেটা মেনে নেওয়া যাচ্ছে না এটা বয়সের পরে, কিন্তু যে সময়টা দরকার বন্ধু হওয়ার সেই সময়টা টাইম দিন, টাইম স্পেন্ড করুন। সবাই বিজি আপনাদের নিজেদের লাইফে, কিন্তু ওই যে ছোট্ট ছোট্ট মোমেন্টস গুলো, ওই যে খেলতে নিয়ে যাওয়া, এই যে আইসক্রিমটা নিয়ে গিয়ে কিনে খাওয়া, আর এই সুইগি জোম্যাটো করবেন, বিপদে পড়লে করবেন, কিন্তু বাচ্চাকে নিয়ে একটু বেরোন, জগৎটা দেখান, শেখান, দেখিয়ে। বইতে দেখলো, বাইরে দেখলো, তবেই তো সে মেলাতে পারবে। সেই জিনিসটা বাবা মা পারবে, টিচার নয়। কিন্তু তো একটু বাচ্চাদের টাইম দিন, সময় দিন, ওদের মনটা বুঝুন। অনেক ধন্যবাদ।